খগেন, বলছিলাম ওই গোপালের একটা ব্যবস্থা করতে হবে বুঝলি। ওর জমিতে এবার ভালোই ফসল হয়েছে। এই ফসল বিক্রি করে গোপাল অনেক টাকা রোজগার করতে পারবে আর খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। তাই নাকি বাবা? গোপালদার জমিতে ফসল ভালো হয়েছে? তুই ঠিকই বলেছো, গোপাল দাদা অনেক টাকার মালিক হয়ে যাবে যে। হ্যাঁ, না না, এই কখনো হতে দেওয়া যাবে না। গোপালদার একটা ব্যবস্থা করতেই হবে। আর বল তো খগেন, ওই গোপালকে কি করে ঠেকানো যেতে পারে আর যাতে ওর ফসলের আয় আমরা হাতিয়ে নিতে পারি এবং ওই জমিটাও দখল করে নিতে পারি? বাবা চিন্তা করো না, আমার নাম খগেন। হ্যাঁ, আমি এমন বুদ্ধি লাগাবো যাতে ওর জমি সহ ফসলের আয় আমাদের হাতে চলে আসে। সাবাস খগেন, সাবাস। আমি জানতাম তুই কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবি ওই গোপালকে জব্দ করবার। বলছি, তুই কি করতে চাইছিস বলতো? বলছি বলছি বাবা বলছি, তুমি উত্তেজিত হয়েও না। আমি যেটার পরিকল্পনা করছি তাতে অবিনাশবাবুর সাহায্যের দরকার হবে। এখানে আবার অবিনাশবাবুর সাহায্যের কি দরকার? বল তো তুই আসলে কি করতে চাইছিস? বাবা, অবিনাশবাবু গ্রামের মোড়ল। আমি ওনার কান ভাঙিয়ে গোপালদার নামে মিথ্যে অপবাদ দেব। গোপালের নামে কি মিথ্যে অপবাদ দিবি তুই খগেন? বাবা, আমি অবিনাশবাবুকে বলবো যে গোপালদা ওনার জমিতে যেভাবে চাষ করে ফসল করছে সেটা গ্রামের লোকজনদের জন্য বিপজ্জনক। গ্রামের লোকেদের জন্য বিপজ্জনক? সেটা কি করে হতে পারে? কারণ গোপালদা চাষ করার সময় বিদেশি রাসায়নিক ব্যবহার করেছে, তাই ওর ফসল হয়েছে এত। এই ফসল থেকে গোপালদা যে শাকসবজি উৎপন্ন করবে সেগুলো গ্রামের মানুষ খেলে অসুস্থ হয়ে পড়বে, ব্যাস। বাহ বাহ খগেন, বাহ! তোর বুদ্ধির জবাব নেই। আমি ভাবতেও পারছি না তোর মাথায় এত বুদ্ধি। আমি অবিনাশবাবুকে গোপালদার নামে এ কথা বলে গোপালদার জমি এবং বাড়ি দুটোই নিজের কবজায় করে নেব। শুনছো লতা, ঈশ্বরের কৃপায় এবার আমাদের জমিতে খুব ভালো ফসল হয়েছে। হ্যাঁ গো, সেটা তো আমি জানি। তুমি এই ফসলের জন্য যেভাবে দিনে দুপুরে খেটেছো, এটাই তো তার পরিণাম। শুধু কি আমি খেটেছি? আরে তুমি তো আমাকে কত সাহায্য করেছো। বীজ রোয়া, জল দেওয়া, ফসলে জৈব সার দেওয়া, এসবে তো তুমি আমাকে সাহায্য করেছো। তা হয়তো করেছি, কিন্তু রোদে জলে বৃষ্টিতে ভিজে তুমি যেভাবে জমিটার জন্য খেটেছো, তার তো কোনো তুলনাই হয় না। যাক, পরিশ্রমের ফল ঈশ্বর আমাদের দিয়েছেন। আশা করি এই ফসল থেকে যা আয় হবে তাই দিয়ে প্রথমে আমাদের বাড়ির চালটা সারাবো। সামনে বর্ষাকাল, তার আগেই এই কাজটা শেষ করতে হবে। বেশ, তুমি ঠিক কথাই বলেছ। আমিও না মনে মনে ভাবছিলাম, বর্ষার আগেই বাড়ির চালটা যদি সারানো যায়, সেটার একটা ব্যবস্থা করতে হবে। তোমাকে সেই কথাটাই বলতাম, তুমি আমার মুখের কথাটাই বলে ফেললে। আচ্ছা, আমি স্নান সেরে আসছি। তুমি আমাকে খেতে দেবার ব্যবস্থা করো। আমার ভীষণ খিদে পেয়েছে। খাবার পর একটু বিশ্রাম নিয়ে আবারও জমিতে গিয়ে ফসলের কাজ করতে হবে যে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে নাও। আমি তোমার জন্য খাবার বেড়ে রাখছি। আজকে তোমার পছন্দের শাক রান্না করেছি, তাড়াতাড়ি এসো। বাবা বাবা, বুঝতে পেরেছি লতা, তুমি কলমি শাক রান্না করেছো। আমি এক্ষুনি স্নান সেরে আসছি। অবিনাশবাবু বাড়িতে আছেন? আরে খগেন, এসো এসো। বলো কি কারণে আসা হলো আমার কাছে? অবিনাশবাবু, আজকে আমি আপনার কাছে এসেছি একটি গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য, যেটা শুনলে আপনিও বিচলিত হয়ে যাবেন। খগেন, তুমি কি এমন কথা বলতে এসেছো যেটা শুনলে আমি বিচলিত হয়ে যাব? গ্রামের কোথাও কোনো বিপদের আশঙ্কা আছে নাকি? হ্যাঁ অবিনাশবাবু, না না, তেমন কিছু বিপদ আপদ এই মুহূর্তে নেই বললেই চলে। তবে ভবিষ্যতে হবার সম্ভাবনা আছে, তাই আপনাকে আগাম জানাতে এসেছি। খগেন, হেয়ালি না করে আমাকে বলো কি হয়েছে। ওই যে গোপালদা আছে না, ওনার বিষয়ে আমার আপনাকে কিছু বলবার আছে। ওই গোপালদা নাকি এবার তার জমিতে খুব ভালো ফসল করেছে, কিন্তু উনি যে রাসায়নিক সার ফসলে ব্যবহার করেছেন সেটা সকলের জন্য খুব বিপজ্জনক। আচ্ছা খগেন, গোপাল না হয় ওর জমিতে বা ওর ফসলে যে যে রাসায়নিক সার ব্যবহার করেছে তা বিদেশি, ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে বিপজ্জনক হতে পারে? অবিনাশবাবু, গোপালদা যে রাসায়নিক সার ফসলে ব্যবহার করেছে বিলেতি বিষ মেশানো আছে, হ্যাঁ, সেটা কেউ জানে না। আর এই সারে ফসল থেকে শাকসবজি খেলে গ্রামের লোক অসুস্থ হয়ে পড়বে। আপনি এর একটা ব্যবস্থা করুন। তাই নাকি? গোপালের 2 নম্বরই আমি ছুটিয়ে দেব। গোপালের এইভাবে ফসল ফলানোর জন্য ওর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেব, যাতে গ্রামের লোকের মঙ্গল হয়।
খগেন, তুমি কালকে সকালে হরিপদবাবুকে নিয়ে গোপালের বাড়িতে এসো। আমিও সেখানে যাব। কালকে এর একটা বিচার হবে। হ্যাঁ, আমি অবিনাশবাবুর কান ভাঙাতে সফল হলাম। এবার খুব শীঘ্রই গোপালদার সমস্ত ফসল আর জমি আমার কবজায়। বাবা, বাবা, আজকে আমি অবিনাশবাবুর বাড়িতে গিয়েছিলাম। যেমনটা তোমাকে বলেছিলাম, অবিনাশবাবুর কান ভেঙেছে, মানে ভাঙিয়ে দিয়েছি গোপালের বিরুদ্ধে। সাবাস খগেন, সাবাস। হ্যাঁ, তুই এটা একদম ভালো কাজ করেছিস। আরে এবার দেখবো ওই গোপালের কি অবস্থাটা হয়। আর খগেন, অবিনাশবাবুকে তুমি কি বলেছো? বাবা, আমিও নাকি আমার পরিকল্পনা মতো বলেছি যে গোপাল দাদা ওর ফসলে ওই যেটা বলে গেলাম বিলেতি রাসায়নিক সার ব্যবহার করেছে। হ্যাঁ, বিষ বিষ। হ্যাঁ, তা খেলে গ্রামের লোক অসুস্থ হয়ে পড়বে ব্যাস। খগেন, অবিনাশবাবু মানে তোমার কথা শুনে কি বলল? বাবা, আমার কথা বিশ্বাস করে অবিনাশবাবু ভীষণ রেগে যান। এই গোপালদার এই দু নম্বরই করে বিলেতি রাসায়নিক সার দিয়ে ফসল ব্যবহার করার বিষয়টা উনি খতিয়ে দেখবেন বলেছেন। উনি বলেছেন গোপালদার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবেন। তোর বুদ্ধির জবাব নেই। এমনই চাই ছেলে বাবা। এই গোপালের ফসল তো এমনি আমাদের হাতে হয়ে যাবে এরপর, সাথে জমিগুলো। গোপাল খুব বার বেড়ে গিয়েছিল, এখন তার উচিত শিখতে হবে। আমার কথা শুনে অবিনাশবাবু প্রচণ্ড রেগে যান। উনি বলেছেন কালকে সকালেই নাকি গোপালদার বাড়িতে যাবে। আর এও বলেছে সেই সময় তোমাকে সাথে নিয়ে আমিও যেন গোপালদার বাড়িতে উপস্থিত থাকি ব্যাস। গোপাল, বাড়িতে আছো? গোপাল, আমরা এসেছি তোমার সাথে একটু জরুরি কথা বলতে। অবিনাশবাবু, আরে সাথে হরিপদবাবু এসেছেন নাকি? আরে সকাল সকাল হঠাৎ আপনারা সবাই আমার বাড়িতে, কি ব্যাপার? কোনো গুরুত্বপূর্ণ কথা আছে নাকি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা আছে বলেই তো এসেছি সবাই মিলে। তাহলে কি জানতে পারি কি গুরুত্বপূর্ণ কথা? হ্যাঁ গোপাল, তাহলে গুরুত্বপূর্ণ কথাটা তোমাকে বলি। হ্যাঁ হ্যাঁ, হরিপদ কাকু বলুন, নিঃসন্দেহে বলুন, আপনারা কি বলতে চাইছেন? গোপাল, তুমি যে তোমার জমিতে এত ফসল করেছো এবং মানে আবাদও বেশ ভালোই হয়েছে, তার পেছনে তুমি যে রাসায়নিক সার ব্যবহার করছো সেটা কিন্তু গ্রামবাসীদের জন্য বিপজ্জনক। হরিপদ কাকু, আপনি কি যে বলছেন! আমি জৈব সারের ব্যবহার করেছি। আমার ফসলের জন্য আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। গোপালদা, তুমি কাকে শেখাচ্ছ? জৈব সারে কি এত ভালো ফসল হয়? তুমি নিশ্চয়ই বিদেশি রাসায়নিক সার ব্যবহার করেছো, তার জন্য তোমার ফসল এত ভালো হয়েছে এবছর। গোপাল, এই কাজটা তুমি কিন্তু ঠিক করলে না। নিজের স্বার্থের জন্য তুমি গ্রামবাসীদের কথা একবারও ভাবলে না। অবিনাশবাবু, আপনারা কোথাও ভুল করছেন। আমি নিজের হাতে ওকে সাহায্য করেছি এই ফসলগুলো তৈরি করতে। আমরা কখনো কোনো বিদেশি রাসায়নিক সার ব্যবহারই করিনি। জৈব সার ব্যবহার করেই আমরা এই ফসলগুলো তৈরি করেছি। আর কোনো কথা বলো না গোপাল, আমি তোমাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি। এই ফসল থেকে যে শাকসবজি তুমি গ্রামের লোকেদের কাছে বিক্রি করবে, সেটা খেয়ে গ্রামবাসীরা নেহাত অসুস্থ হবেই। অবিনাশবাবু, আমি আপনার সাথে একমত। হরিপদবাবু, অবিনাশবাবু, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, সত্যি বলছি। আমরা একটিবার আমার কথা বিশ্বাস করুন। আমি মানে গায়ে খেটে রোদে জলে বৃষ্টিতে ভিজে এই ফসল করেছি। ও ঠিকই বলছে, আমি এটা সাক্ষী। ও দিনে দুপুরে কঠোর পরিশ্রম করেই ফসলগুলো তৈরি করেছে। আমি বারবার বলছি আপনারা আমাদেরকে ভুল বুঝছেন। থামো, আমার উপর একটা কথাও বলবে না। আমি গ্রামের মোড়ল, আমি ভালো করেই জানি যে এই ফসল তোমরা কি করে করেছো। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই ফসল আমি যাচাই করে তারপর বিক্রি করব, যাতে কারো ক্ষতি না হয়। অবিনাশবাবু, দয়া করে এমন সিদ্ধান্ত নেবেন না। আপনার এই সিদ্ধান্তে আমাদের পথে নামিয়ে দেবে যদি আপনি বিক্রি না করেন। অবিনাশবাবু, আপনি দয়া করে এমনটা করবেন না, তাহলে তোমরা না খেয়ে মরে যাব। আমার সিদ্ধান্তে আমি অটল। তাই আমি যতদিন আমার পরবর্তী সিদ্ধান্ত না নিচ্ছি, এই জমি আমার অধীনে থাকবে এবং এই জমির ফসল বিক্রি করা থেকে বঞ্চিত থাকবে তুমি। মাসিমা, ও মাসিমা, আমি লতা। ও লতা, তুমি এসেছো? এসো এসো। আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আশা করি আপনি আমাকে সাহায্য করতে পারবেন।
বলো, তোমার কি বিপদ হয়েছে? মাসিমা, এবছর আমরা অনেক খেটে খুঁটে ভালো ফসল চাষ করেছিলাম, কিন্তু এই ফসলের ওপর ওই খগেন আর হরিপদ কাকার কুনজর পড়েছে। ওনারা অবিনাশবাবুর কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে কান ভাঙিয়ে এসেছে। ওই খগেন, সে তো মস্ত বড় লম্পট। ওই খগেন কি বলেছে? হরিপদ বাবু আর খগেন দুজনে মিলে অবিনাশ বাবুকে গিয়ে বলেছেন আমরা নাকি বিলেতি রাসায়নিক সার ব্যবহার করে ফসল তৈরি করেছি, আর এই ফসলগুলো থেকে যে শাকসবজি হয়েছে সেগুলো যদি আমরা গ্রামের লোকেদেরকে বিক্রি করি তাদের নাকি শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। হরিপদ বাবু আর খগেন দুজনেই তোদের ফসল দেখে হিংসায় মরছে, তাই ওরা দুজন মিলে অবিনাশের কান ভাঙিয়ে তোদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। মাসিমা, শুধু এটাই নয়, অবিনাশবাবু ওনাদের কথায় বিশ্বাস করে আমাদেরকে বলেছেন সাময়িক কাজের জন্য আমাদের জমি ওনার অধীনে থাকবে, আর এই ফসল কাউকে আমরা বিক্রি করতে পারবো না। এবার বুঝতে পারছি, বাপ বেটা মিলে ছল করে তোদের ফসল এবং জমি কেড়ে নিতে চাইছে। তাই তো বিপদে পড়ে আপনার কাছে এসেছি মাসিমা। এই ফসলের ওপরে নির্ভর করেই তো আমরা জীবিকা নির্বাহ করি। এখন যদি এই জমি আর ফসলটাই না থাকে তাহলে কি খেয়ে বাঁচবো বলুন তো? তুই মন খারাপ করিস না, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তুই আর গোপাল মিলে একটা ছোট ব্যবসা শুরু কর। এরপর যখন তোর ব্যবসাটাও ভালোভাবে দাঁড়াবে তখন আমাকে আমার টাকা ফেরত দিস, কেমন? যা, এবার যা। এই শুনছো, এভাবে মন খারাপ করে বসে আছো কেন গো? লতা, তুমি ভালো করেই জানো আমার মন খারাপের কথা। সেটা তো আমি জানি, তবে আমি নতুন করে কিছু করার ভাবনা চিন্তা করেছি, বন্দোবস্ত করেছি। লতা, তুমি কি বলতে চাইছো আমাকে খুলে বলো। আমি মাসিমার কাছে গিয়েছিলাম, ওনাকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার কথা শোনার পরে উনি আমাকে কিছু টাকা দিয়ে বললেন তুমি আর আমি মিলে যাতে একটা ছোট্ট ব্যবসা শুরু করি। বাহ, এটা তো বেশ ভালো একটা খবর দিলে তুমি। তাহলে কি ব্যবসা শুরু করব সেটার কথা কিছু ভেবেছো? আর এই যে মাসিমা আমাদেরকে টাকা দিল সেই টাকাটা কি করে ফেরত দেব? মাসিমা আমাকে বলেছেন আমাদের ব্যবসাটা যখন ভালোভাবে দাঁড়িয়ে যাবে তখন ওনাকে ওনার টাকাটা ফেরত দিয়ে দিতে। আর হ্যাঁ, আমি না একটা অভিনব ব্যবসার কথা ভেবেছি, আমরা ইলিশ মাছের ভর্তার হোটেল খুলব। তাহলে কালকে সকালেই আমি ইলিশ মাছের ভর্তার হোটেল খোলবার ব্যবস্থা করছি। মানে একটা চিন্তার বিষয় হচ্ছে ইলিশ মাছ পাবো কোত্থেকে? বলছি যে তুমি একবার কালকে রতনের সাথে দেখা করো, আমার মনে হচ্ছে রতন এই বিষয়টায় তোমাকে সাহায্য করতে পারবে। বেশ, আমি কালকে সকালে রতনের সাথে গিয়ে দেখা করব এবং তাকে অনুরোধ করব যাতে ইলিশ মাছের ব্যবস্থাটা আমাদের করে দেয়। রতন, বাড়িতে আছো? ও গোপাল দা যে, আরে এসো এসো, বলো কি সাহায্য করতে পারি? রতন, আমি তোমার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। গোপাল দা, বলো না কি অনুরোধ নিয়ে এসেছো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার অনুরোধ রাখতে। আমাকে নদী থেকে কয়েকটা ইলিশ মাছ ধরে এনে দিতে পারবে? গোপালদা, তা হঠাৎ আপনার ইলিশ মাছের প্রয়োজন হলো যে? আসলে আমরা ইলিশ মাছের ভর্তার একটি হোটেল খুলতে চাইছি, তাই আমাদের কিছু ইলিশ মাছের প্রয়োজন। গোপালদা, আমার জানা মতে তোমার এবারের ফসল ভালোই হয়েছে, কিন্তু তুমি কেন ইলিশ মাছের ভর্তার হোটেল খুলতে চাইছো? আর বলো না রতন, হরিপদবাবু আর খগেনের কুদৃষ্টি আমার ফসলের উপর পড়েছে। তারা বাপ বেটা মিলে অবিনাশবাবুর কাছে গিয়ে উল্টোপাল্টা কথা লাগিয়েছে আমাদের নামে। তা কি উল্টোপাল্টা কথা লাগিয়েছে শুনি ওই খগেন আর হরিপদ কাকু? ওনারা অবিনাশবাবুকে বলেছেন যে আমি নাকি বিষাক্ত রাসায়নিক সার ব্যবহার করে ফসল ফলাচ্ছি, আর এই ফসল থেকে উৎপন্ন শাকসবজি লোকে খেলে তাদের নাকি ক্ষতি হবে। কি আশ্চর্য ব্যাপার বলো তো, ঠিক হবে না। আরে হরিপদ, এরা খুব পাজি লোক, কারোর ভালো এরা দেখতে পারে না। এদের নজর পড়েছে তোমার ফসলের উপর, বুঝলে তো? শুধু তাই নয় গোপাল, অবিনাশবাবু ওনাদের কথা বিশ্বাস করে আমাকে বলেছে যে
আমার জমি ওনার অধীনে থাকবে এবং কোনো ফসল এই মুহূর্তে বিক্রি করা যাবে না অনির্দিষ্টকালের জন্য। গোপালদা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে নদী থেকে ভালো ইলিশ মাছ ধরে এনে দেব। তুমি আর বৌদি মিলে মনোযোগ দিয়ে হোটেল খোলবার ব্যবস্থা করবে, ঠিক আছে? হ্যাঁ গোপালদা, রতন ঠিকই বলেছে। আমরা আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আপনি ইলিশ মাছের ভর্তার হোটেল খুলে ওই খগেন আর হরিপদ কাকুকে দেখিয়ে দেবেন। আরে আসুন আসুন দাদা বৌদিরা, ভাই বোনেরা, আরে আজকে থেকে একটা দারুণ রান্না আমি আপনাদের সামনে হাজির করেছি নিয়ে। রান্নাটি খেলে আপনাদের দারুণ লাগবে। আরে আসুন আসুন, খেয়ে যান। এই দাদা, আপনি কি ধরনের রান্নার কথা বলছেন যদি একটু বলেন? আমরা যে রান্নাটির কথা বলছি সেটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা। এই দারুণ খেতে, আপনি আপনার ভীষণ ভালো লাগবে, খেয়ে দেখুন। বাবা, শুনে বেশ ভালোই তো লাগলো, আমাকে একটু দিন তো দাদা, আমি একটু চেখে দেখি কেমন হয়েছে আপনাদের ইলিশ মাছের ভর্তা। দাদা, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। হ্যাঁ, সুস্বাদু খেতে হয়েছে তো। অস্থির ফাটাফাটি, আমি এত সুন্দর ইলিশ মাছের ভর্তা কোনোদিন খাইনি। আমি একটু বাড়ি নিয়ে যাবো, বুঝলেন? আমাকে আরো দিন তো একটু ইলিশ মাছের ভর্তা। এই নিন, আরো লাগলে বলবেন। হ্যাঁ, এই শুনছো, বলছি যে আমাদের ইলিশ মাছের ভর্তা তো লোকে খুব পছন্দ হচ্ছে, তাই না? ঠিক বলেছ লতা, আশা করি এভাবে লোকের ভালোবাসা পেলে আমাদের ব্যবসাটা খুব তাড়াতাড়ি দাঁড়াবে। বাবা বাবা, শুনছো, একটা কেলেঙ্কারি হয়ে গেছে গো। কিসের কেলেঙ্কারি খগেন? বাবা, ওই গোপালদা লতা বৌদি মিলে এই ইলিশ মাছের ভর্তার হোটেল দিয়েছে তো। ইলিশ মাছের ভর্তার হোটেল? তা তাদেরকে টাকা দিল কে রে হোটেল খোলবার জন্য? গ্রামের লোকের কাছে জানতে পেরেছি যে অবিনাশ বাবুর মাই নাকি এই লতা বৌদিকে টাকা দিয়েছে, আর এই ইলিশ মাছের ভর্তার হোটেল খোলবার জন্য আর কি। এই গোপালের বউ লতা তলে তলে এত বুদ্ধি কখন যে দেখালো, ওর ওই ফসলের জমিটা হাতছাড়া হয়ে গেছে তখন কিছু করবার ধান্দা শুরু করলো মনে হচ্ছে। হ্যাঁ বাবা, ওই লতা বৌদি কিন্তু কম না, উনি অবিনাশবাবুর মাকে পটিয়ে টাকা আদায় করেছে এবং সেই টাকা দিয়ে ইলিশ মাছের ভর্তার হোটেল খুলেছে, আর তাকে নাকি সাহায্য করেছে রতন আর নীলিমা। খগেন, ওদের জমি আর ফসল তো আমরা নিজেদের কবজায় নিয়েছি, এখন ওই হোটেলটাকেও নিজেদের কবজায় নেব, ব্যাস। তুমি চিন্তা করো না বাবা, আমি এমন চাল চালবো যাতে ওদের এই ব্যবসাটি লাটে উঠে যায়। হ্যাঁ, এই যে শুনছো, তুমি কি গোপালদাকে নদী থেকে মাছ ধরে এনে দিয়েছিলে? হ্যাঁ নীলিমা, আমি নদী থেকে ইলিশ মাছ ধরে গোপাল দাদাকে দিয়ে এসেছি। বাহ, এটা খুব ভালো কাজ করেছো। তা ওনাদের হোটেলটা ঠিক কেমন চলছে সেই বিষয়ে কিছু জানো কি? নীলিমা, গোপালদার হোটেল বেশ ভালোই চলছে জানো, সকাল থেকেই অনেক কাস্টমার এসেছে এবং ওনাদের ইলিশ মাছের ভর্তা খেয়ে খুব খুশি হয়েছে সবাই। বাহ, এটা তো সত্যিই খুব ভালো খবর দিলে তুমি। খুব শিগগিরই ওই খগেন আর হরিপদ কাকার মুখে এবার চুনকালি পড়বে। ঠিক বলেছ নীলিমা, আর যারা অন্যের জন্য গর্ত করে তাদের নিজেদেরই একদিন সেই গর্তে পড়তে হয়। অবিনাশ, এই অবিনাশ, কি করছিস তুই? হ্যাঁ মা, বলো কি দরকার? আমি তোর সাথে কিছু কথা আলোচনা করতে এসেছি। হ্যাঁ বলো, তুমি কি কথা আমার সাথে আলোচনা করতে চাইছো, বলো। শুনলাম নাকি তুই গোপাল আর লতার জমি আটকে রেখেছিস এবং তাদের ফসল বিক্রি করতে দিচ্ছিস না। তুমি ঠিকই শুনেছ, আমি গোপালের জমি অনির্দিষ্টকালের জন্য আটকে রেখেছি এবং ওর ওই ফসল বিক্রি করতে নিষিদ্ধ করেছি। তুই কেন ওদের এত বড় সর্বনাশ করতে গেলি? ওদের কথা শুনে তুই এমন সিদ্ধান্ত নিয়েছিস? মা, আমি গ্রামের লোকের হিতের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। গোপাল এবং লতা মিলে যা ফসল করেছে তা ওরা বিদেশি রাসায়নিক সার ব্যবহার করেছে, আর ওই ফসলের থেকে যে শাকসবজি উৎপন্ন হবে সেগুলো লোকের খেলে ভয়ঙ্কর ক্ষতি হবে। তুই গ্রামের মোড়ল, তুই নাকি অন্যের কথা শুনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস। এটা কিন্তু তুই ভালো করলি না। আমি তোর এই সিদ্ধান্তে একদম সহমত নই। তুই জানিস
ওই হরিপদ আর খগেন দুজনে মিলে গোপাল আর লতার বিরুদ্ধে তোর কান ভাঙিয়েছে। তুমি এ কি বলছো মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই লম্পট খগেন আর হরিপদ কারো ভালো সহ্য করতে পারে না। গোপাল আর লতা দিন রাত খেটে ফসল ফলিয়েছে। খগেন আর হরিপদ বাবু গোপালের ফসলের ওপর কুদৃষ্টি দিয়েছে। তাই তোকে ব্যবহার করে ওরা গোপালের জমি আর ফসল নিজের করতে চাইছে। ও তাই নাকি? খগেন আর হরিপদ মিলে আমাকে ভুল বুঝিয়েছে। তাহলে তো আমার এক্ষুনি গোপালের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আর ওই হরিপদ আর ওই খগেনের একটা ব্যবস্থা করতে হবে। দেখবি গোপাল আর লতা ওরা দুজনেই ভীষণ কর্মঠ। ওরা যা করে কষ্ট করে উপার্জন করে। ওরা বাজারে ইলিশ মাছের ভর্তার হোটেল দিয়েছে আমার কথা মতো। আমি ওদেরকে কিছু টাকা দিয়েছিলাম। এখানে ওরা ওদের সততা এবং পরিশ্রম দিয়ে ব্যবসাটাকে খুব সুন্দর দাঁড় করিয়েছে। মা, আমি কালকে সকালেই গোপালের সাথে দেখা করতে যাব। গোপাল আর লতা, শুনলাম নাকি তোমরা ইলিশ মাছের ভর্তার দোকান দিয়েছো, তাই এসেছি একবার খবর নিতে। আরে আসুন আসুন অবিনাশ বাবু, আমাদের সৌভাগ্য যে আপনার মতো মানুষের পদধূলি আমার হোটেলে পড়েছে। অবিনাশবাবু, এই নিন, একটুখানি খেয়ে দেখুন মাছের ভর্তাটা কেমন হয়েছে। দারুণ 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 হয়েছে রান্না, এক কথায় ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি এই রান্নাটি কিন্তু বেশ সুস্বাদু। অবিনাশবাবু, আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। ওরা এই ইলিশ মাছের ভর্তার হোটেল দিয়ে 2 নম্বরই করছে, জানেন তো? খগেন, তুই এ কথা বলছিস? আমরা দুজনে রীতিমতো পরিশ্রম করে ইলিশ মাছের হোটেলটি খুলেছি, তুই কেন অযথা আমাদের পেছনে লেগেছিস বলতো? খগেন, সাবধান হয়ে যাও। আমি তোমার সমস্ত কুটিলতা বুঝতে পেরেছি। আরেকটি কথা বললে তোমাকে আমি গ্রাম ছাড়া করব, মনে রেখো। ধন্যবাদ অবিনাশবাবু, আমাদের পক্ষে কথা বলবার জন্য। সারা জীবন আমি আর লতা আপনার চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আসলে আমারই ভুল হয়েছে, ওই বদমাইশ খগেন আর ওর বাবার কথার উপর বিশ্বাস করে তোমাদের সাথে এমন আচরণ করেছি, তাই আমি আজকে লজ্জিত। আমি তোমাদের জমি এবং ফসলের উপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিয়ে আবার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করলাম।